আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি তহুরা জেসমিন খান, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। অনার্স তৃতীয় বর্ষে আমার কোর্স ইংল্যান্ডের ইতিহাস। ইংল্যান্ডের ইতিহাসে আমার আজকের আলোচনার বিষয় দীর্ঘ পার্লামেন্ট, যা 1640 খ্রিস্টাব্দ হতে 1660 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 20 বছর ব্যাপী স্থায়ী হয়েছিল। আজকে আমি দীর্ঘ পার্লামেন্ট কেন, কি কারণে আহ্বান করা হয়েছিল, এর কার্যাবলী কি কি, এর পরিণতি কি হয়েছিল সে সম্পর্কে আলোচনা করব। 1625 খ্রিস্টাব্দে প্রথম চার্লস ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা পার্লামেন্টের সাথে তার বিরোধ। চার্লস তার রাজত্বের প্রথম 4 বছরে 3টি পার্লামেন্ট আহ্বান করেন। 1625 খ্রিস্টাব্দে প্রথম পার্লামেন্ট, 1626 খ্রিস্টাব্দে দ্বিতীয় পার্লামেন্ট, 1628 খ্রিস্টাব্দে তৃতীয় পার্লামেন্ট। টনেজ ও পাউন্ডেজ কর আদায়ের ব্যাপারে তৃতীয় পার্লামেন্টের সাথে চার্লসের পুনরায় তীব্র বিরোধ দেখা দিলে চার্লস 1629 খ্রিস্টাব্দের 10 মার্চ পার্লামেন্ট ভেঙে দেন। তৃতীয় পার্লামেন্ট ভেঙে দেওয়ার পর প্রথম চার্লস পরবর্তী 11 বছর অর্থাৎ 1629 থেকে 1640 খ্রিস্টাব্দ 11 বছর পার্লামেন্ট ছাড়াই দেশ শাসন করেন। এই 11 বছরের শাসনকে চার্লসের ব্যক্তিগত শাসন বলা হয়। এ সময়ে তিনি বিভিন্ন পন্থায় বলপূর্বক অর্থ আদায় করেন, তার আদেশ অমান্যকারীগণকে বিশেষ আদালত সমূহের মাধ্যমে শাস্তি প্রদান করেন, আর্চ বিশপ লর্ডের সাহায্যে নিজস্ব ধর্মমত জনগণের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। তিনি স্কটল্যান্ডেও নিজস্ব ধর্মমত সম্প্রসারিত করার উদ্দেশ্যে সেখানে ইংল্যান্ডের অনুরূপ একখানি প্রার্থনা পুস্তক ব্যবহার করার নির্দেশ দেন। এটি করতে গিয়ে তাকে স্কচদের প্রবল প্রতিরোধ আন্দোলনের সম্মুখীন হতে হয়। চার্লস স্কচদের দমন করার জন্য তাদের বিরুদ্ধে 2 বার যুদ্ধাভিযান প্রেরণ করে, যা প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু সুশিক্ষিত স্কচ বাহিনীর কাছে পর্যুদস্ত হয়ে রাজা প্রচুর অর্থ প্রদানের শর্তে তাদের সাথে সন্ধি করতে বাধ্য হন। স্কচদের সাথে যুদ্ধে পরাজিত হওয়ার পরে অপমানজনক অবস্থায় এবং অর্থের প্রয়োজনে চার্লস নিরুপায় হয়ে 1640 খ্রিস্টাব্দে প্রথমে স্বল্পস্থায়ী পার্লামেন্ট এবং পরে দীর্ঘ পার্লামেন্ট নামে একটি পার্লামেন্ট আহ্বান করতে বাধ্য হন। এই দীর্ঘ পার্লামেন্ট আহ্বানের সাথে সাথে তার 11 বছরের ব্যক্তিগত শাসনের অবসান হয়। দীর্ঘ পার্লামেন্ট প্রথম চার্লসের 2 জন প্রধান পরামর্শদাতা ওয়েন্টওয়ার্থ ও লর্ডকে ইমপিচ করে মৃত্যুদণ্ড প্রদান করে এবং ত্রৈবার্ষিক আইন, টনেজ ও পাউন্ডেজ আইন, স্টার চেম্বার, কাউন্সিল অফ নর্থ, কাউন্সিল অফ ওয়েলস, হাই কমিশন প্রমুখ বিশেষ আদালত সমূহ বাতিল আইন, জাহাজ কর বাতিল আইন ইত্যাদি বিধি প্রণয়ন করে রাজার স্বেচ্ছাচারী ক্ষমতার অনেকাংশে বিলোপ সাধন করে। রাজার হাত থেকে সৈন্যবাহিনী ও নৌবাহিনীর কর্তৃত্ব কেড়ে নেওয়ার উদ্দেশ্যে দীর্ঘ পার্লামেন্ট 1642 খ্রিস্টাব্দে একটি মিলিশিয়া বিল রাজার নিকট পেশ করে। চার্লস এই বিলে ভেটো প্রদান করলে রাজা ও পার্লামেন্টের মধ্যে সম্পর্কে চরম অবনতি ঘটে। উভয় পক্ষই যুদ্ধের জন্য প্রস্তুত হয়। 1642 খ্রিস্টাব্দের 22 আগস্ট রাজা নটিংহামে রণপতাকা উত্তোলন করলে রাজা ও পার্লামেন্টের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়। গৃহযুদ্ধের প্রথম দিকে
রাজকীয় বাহিনী জয়লাভ করলেও শেষ পর্যন্ত চার্লস শোচনীয় রূপে পরাজিত হয়ে পার্লামেন্ট পক্ষের মিত্রবাহিনী স্কচদের নিকট আত্মসমর্পণ করেন 1646 খ্রিস্টাব্দের মে মাসে। চার্লসের আত্মসমর্পণ পর শীঘ্রই পার্লামেন্ট পক্ষীয়দের নিজেদের মধ্যে বিবাদ শুরু হয়। ইংলিশ ও স্কচদের মধ্যে আর সদ্ভাব ছিল না। চার্লস এদের একদলকে অপরের বিরুদ্ধে নিয়োগ করে কার্যোদ্ধারের চেষ্টা করেন, কিন্তু তার এই চেষ্টা ফলপ্রসূ হয়নি। পার্লামেন্ট ও স্কচদের মধ্যে যে আপোষ হয় তাতে স্কটগণ পার্লামেন্টের নিকট হতে যুদ্ধের খরচ বাবদ 4 লক্ষ পাউন্ড নিয়ে রাজাকে পার্লামেন্টের হাতে সমর্পণ করে 1647 খ্রিস্টাব্দে দেশে ফিরে যায়, কিন্তু শীঘ্রই আবার সৈন্যবাহিনীর প্রাপ্য অর্থ পরিশোধ এবং ধর্মমত নিয়ে পার্লামেন্ট ও সেনাবাহিনীর মধ্যে তীব্র বিরোধ শুরু হয়। পার্লামেন্ট সৈন্যদলকে তাদের বকেয়া বেতন পরিশোধ না করে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে সৈন্যদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। পার্লামেন্ট চেয়েছিল প্রেসবিটারিয়ান ধর্মমতের প্রতিষ্ঠা করতে, আর সৈন্যদল ছিল স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট মতাবলম্বী। পার্লামেন্ট সেনাদলের ক্ষমতা নষ্ট করার উদ্দেশ্যে রাজার সাথে আপোষ আলোচনা শুরু করে। রাজাও এই বিতন্ডার সুযোগ গ্রহণ করে উভয় দলকে পরস্পরের বিরুদ্ধে উত্তেজিত করে নিজের লুপ্ত ক্ষমতা পুনরুদ্ধার করতে সচেষ্ট হন। এতে সেনাদলের নেতা ক্রমওয়েলের নির্দেশে পার্লামেন্টের নিকট থেকে রাজাকে কেড়ে নিয়ে বন্দী করে রাখা হয়। রাজাকে নিজেদের হাতে পেয়ে সেনাবাহিনীর নেতারা তখন তার সঙ্গে আপোষের চেষ্টা করেন এবং তার কাছে কয়েকটি শর্ত পেশ করেন। চার্লস এ সকল শর্ত মেনে নিতে অস্বীকার করে পলায়ন করেন। চার্লস পরবর্তী সময়ে গোপনে স্কচদের সাথে ষড়যন্ত্র করতে শুরু করেন এবং তাদের সাথে এক গোপন চুক্তি সম্পাদন করেন 1647 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে। এই চুক্তি দ্বারা স্থির করা হয় যে যদি স্কচগণ চার্লসকে সিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে চার্লস 3 বছরের জন্য ইংল্যান্ডে প্রেসবিটারিয়ান ধর্মব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন এবং স্বতন্ত্রবাদীদের দমন করবেন। ইংলিশ প্রেসবিটারিয়ান দল সেনাবাহিনীর বিরুদ্ধে স্কচদের সাথে মিলিত হয়, ফলে আবার গৃহযুদ্ধ শুরু হয়। 1648 খ্রিস্টাব্দে শুরু হওয়া এই গৃহযুদ্ধ দ্বিতীয় গৃহযুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধে এক পক্ষে স্কচ ও ইংলিশ প্রেসবিটারিয়ান দল এবং অপর পক্ষে সেনাবাহিনীর মধ্যে দ্বিতীয় গৃহযুদ্ধ সংঘটিত হয়। স্কচগণ ইংল্যান্ড আক্রমণ করে। সেনাবাহিনীর অধিনায়ক ক্রমওয়েল অবিলম্বে স্কচদের বিরুদ্ধে অগ্রসর হন এবং তাদের 1638 খ্রিস্টাব্দের আগস্টে সম্পূর্ণরূপে পরাজিত করেন। ফলে সমগ্র ইংল্যান্ডে ক্রমওয়েলের নেতৃত্বে সেনাদলের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এরপরও পার্লামেন্ট পুনরায় চার্লসের সাথে গোপনে আপোষে মীমাংসার চেষ্টা করতে আরম্ভ করে, ফলে ক্রমে সৈন্যদলের ধৈর্যচ্যুতি ঘটে। রাজা ও পার্লামেন্টের প্রতি সৈন্যদলের আস্থা সম্পূর্ণরূপে নষ্ট হয় এবং তারা রাজার বিচার করে তাকে যথোপযুক্ত শাস্তি দিতে সংকল্পবদ্ধ হয়। কিন্তু পার্লামেন্টে প্রেসবিটারিয়ান সদস্যগণ সংখ্যাগরিষ্ঠ থাকায় রাজার বিচার করা সম্ভব ছিল না। ক্রমওয়েলের নির্দেশে কর্নেল প্রাইট 1648 খ্রিস্টাব্দের 6 ডিসেম্বর সৈন্যদল নিয়ে পার্লামেন্ট গৃহের দ্বার অবরোধ করে রাজার প্রতি সহানুভূতিশীল 140 জন প্রেসবিটারিয়ান সদস্যকে বিতাড়িত করেন। ইতিহাসে এই ঘটনাকে প্রাইডস পার্জ নামে অভিহিত করা হয়। এই ঘটনার পর সেনাদলের সমর্থক মাত্র
90 জন স্বতন্ত্রবাদী বা ইন্ডিপেন্ডেন্ট সদস্য পার্লামেন্টে অবস্থিত থাকে। এই সংকুচিত পার্লামেন্ট রাম পার্লামেন্ট নামে খ্যাত। এই পার্লামেন্ট রাজার বিচারের জন্য একটি প্রস্তাব উত্থাপন করে। 15 জন লোক নিয়ে একটি ট্রাইব্যুনাল গঠিত হয়। 1649 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি রাজার বিচার কার্য সম্পন্ন হয়। চার্লস আত্মপক্ষ সমর্থন করতে সম্মত হননি। বিচারে দেশদ্রোহিতার অভিযোগে তাকে প্রাণদণ্ড দেওয়া হয়। 1649 খ্রিস্টাব্দের 30 রাজার প্রাণদণ্ড কার্যকর করা হয়। চার্লস রাজকীয় মর্যাদার সাথে মৃত্যুদণ্ড বরণ করে নেন। প্রথম চার্লসের মৃত্যুদণ্ডের পরেই ইংল্যান্ডের শাসনতন্ত্র হতে রাজতন্ত্র ও লর্ডসভা বিলোপ করে ইংল্যান্ডকে একটি কমনওয়েলথ বা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র বলে ঘোষণা করা হয়। রাজতন্ত্রকে অপ্রয়োজনীয়, অত্যাচারী ও বিপজ্জনক এবং লর্ডসভাকে অকেজো ও ক্ষতিকর বলে আখ্যায়িত করে বাতিল ঘোষণা করা হয়। কেবল কমন সভা বা রাম পার্লামেন্ট প্রাচীন শাসনতন্ত্রের উত্তরাধিকারী হিসেবে বিদ্যমান থাকে। রাম পার্লামেন্ট 41 জন সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ স্টেট বা রাষ্ট্র পরিষদ নামে একটি কার্যনির্বাহী পরিষদের দ্বারা দেশের শাসন কার্য পরিচালনা করতে থাকে। কাউন্সিল অফ স্টেটের অধিকাংশ সদস্য একসাথে রাম্পেরও সদস্য ছিলেন। সুতরাং ইংল্যান্ডের নিরঙ্কুশ ক্ষমতা যা পূর্বে রাজাসহ পার্লামেন্টের হাতে ন্যস্ত ছিল তা এখন কেবল রাম পার্লামেন্টের কাছে হস্তান্তরিত হয়। আসলে রাম্পের ক্ষমতার উৎস ছিল ক্রমওয়েল ও তার সেনাবাহিনী। রাম্পের শাসনকাল 1649 খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে 1653 খ্রিস্টাব্দের এপ্রিল পর্যন্ত স্থায়ী ছিল। নিজের ক্ষমতা স্থায়ী করার উদ্দেশ্যে রাম্প একটি সংস্কার বিল পাশ করার চেষ্টা করে। এতে প্রস্তাব করা হয় যে রাম পার্লামেন্টের সদস্যগণ বিনা নির্বাচনে নতুন পার্লামেন্টের সদস্য হতে পারবেন এবং তাদের অনুমোদন ছাড়া কেউই নতুন পার্লামেন্টের সদস্য নির্বাচিত হতে পারবেন না। ক্ষমতা কুক্ষিগত করে রাখবার এরূপ হীন প্রচেষ্টায় ক্রমওয়েল ক্ষুব্ধ হয়ে 1650 খ্রিস্টাব্দের 20 এপ্রিল তারিখ সশূন্যে পার্লামেন্ট গৃহে প্রবেশ করে পার্লামেন্ট ভেঙে দেন। পরের দিন কাউন্সিল অফ স্টেটও বাতিল করা হয়। রাজতন্ত্র, লর্ডসভা ও কমন সভা সমস্তই বাতিল হওয়ায় দেশে কোনো নিয়মিত শাসন ব্যবস্থা থাকলো না। সকল নিয়মতান্ত্রিক শাসন কাঠামো বিলুপ্ত হওয়ায় দেশের শাসন ও শৃঙ্খলা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ সেনাবাহিনীর উপরে অর্পিত হয় এবং সেনাবাহিনীর জেনারেল হিসেবে ক্রমওয়েলকে অনিবার্যরূপে এর দায়িত্ব গ্রহণ করতে হয়। ক্রমওয়েল একটি অধিকতর সন্তোষজনক শাসন কাঠামো গঠনের পূর্বশর্ত হিসেবে রাম পার্লামেন্ট বাতিল করেন। বিধিগত শাসনতান্ত্রিক শূন্যতাকে দীর্ঘায়িত না করে তিনি দ্রুত একটা সন্তোষজনক শাসন পদ্ধতি প্রবর্তন করতে সচেষ্ট হন। এ সময়ে ইংল্যান্ডে নতুন শাসন কাঠামো সম্পর্কে 3টি ভিন্ন ভিন্ন মতের উদ্ভব হয়। এর মধ্যে একটি মত ছিল সাম্যবাদী বা লেভেলার। তারা মনে করতেন সকল মানুষই সমান এবং সেজন্য তাদের মতে দেশে অচিরেই পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হওয়া উচিত। দ্বিতীয় দলে ছিলেন জেনারেল হ্যারিসনের নেতৃত্বে গোঁড়া ধার্মিক ব্যক্তিগণ। তারা ইংল্যান্ডকে বাইবেল কমনওয়েলথ রূপে প্রতিষ্ঠিত করতে চাইতেন এবং সেজন্য মনে করতেন ইংল্যান্ডের সাধু ব্যক্তিদের শাসন প্রবর্তন করা উচিত। তৃতীয় দলটি ছিল আয়ারটন, ল্যাম্বার্ট প্রমুখ রাজনীতিজ্ঞ অফিসার ও তাদের সমর্থকগণ। তারা মনে করতেন ইংল্যান্ডের সময়োপযোগী একটি বিশুদ্ধ, ন্যায়সঙ্গত ও কার্যকর শাসন কাঠামো গঠন করা উচিত।
ক্রমওয়েল প্রথমে সাধু ব্যক্তিদের দ্বারা দেশ শাসন করতে প্রবৃত্ত হন এবং এ উদ্দেশ্যে তিনি 1653 খ্রিস্টাব্দের জুলাইয়ে তার মনোনীত 140 জন পিউরিটান সাধু ব্যক্তির একটি সভা আহ্বান করেন। এর একজন সদস্যের নাম ছিল বেয়ারবন। তার নাম অনুসারে এ সভা বেয়ারবন পার্লামেন্ট নামে পরিচিত, কিন্তু এ ব্যবস্থাও অল্পকালের মধ্যে ব্যর্থ হয়। গোড়া পিউরিটানদের নিয়ে এ সভা গঠিত হয়েছিল। রাষ্ট্রীয় কার্য পরিচালনায় তাদের কোনো বাস্তব জ্ঞান ছিল না। তাদের সংস্কার কামনা এত প্রবল ছিল, তারা ব্যক্তিগত সম্পত্তিরও বিলোপ সাধন করতে চাইতেন। সুতরাং ক্রমওয়েলের ইচ্ছানুসারে 1653 খ্রিস্টাব্দের ডিসেম্বরে এই পার্লামেন্ট আয়ু শেষ হয়ে যায়। বেয়ারবন পার্লামেন্টের ব্যর্থতার পর ক্রমওয়েলের নির্দেশে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ 1653 খ্রিস্টাব্দের ডিসেম্বরে ইনস্ট্রুমেন্ট অব গভর্নমেন্ট নামে একটি লিখিত শাসনতন্ত্র উপস্থাপন করেন। এর উল্লেখযোগ্য ধারাসমূহ হল ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ড যাবজ্জীবনের জন্য মনোনীত একজন লর্ড প্রোটেক্টর শাসিত রাষ্ট্র বা প্রোটেক্টরেট বলে গণ্য হবে। অলিভার ক্রমওয়েল এর প্রথম লর্ড প্রোটেক্টর হবেন। প্রোটেক্টরকে শাসন কার্যে মন্ত্রণা দেওয়ার জন্য 15 সদস্য বিশিষ্ট একটি কাউন্সিল অফ স্টেট থাকবে। ইংল্যান্ড থেকে 400, স্কটল্যান্ড থেকে 30, আয়ারল্যান্ড থেকে 30 প্রতিনিধি নিয়ে একটি এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকবে। 3 বছর অন্তর অন্তর একবার পার্লামেন্ট আহ্বান করতে হবে। পার্লামেন্টের অধিবেশন কমপক্ষে 5 মাস স্থায়ী হবে। পুরাতন নির্বাচন পদ্ধতির সকল অনিয়ম দূর করা হবে। কর স্থাপন এবং আইন প্রণয়নের ভার কেবল পার্লামেন্টের হাতে ন্যস্ত থাকবে। পার্লামেন্ট কর্তৃক পাশকৃত সকল বিল প্রোটেক্টরের সম্মতির জন্য তার কাছে প্রেরণ করতে হবে। কাউন্সিল সদস্যদের নিয়োগের ব্যাপারে পার্লামেন্টের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকতে হবে। রাষ্ট্রের প্রধান প্রধান পদসমূহের নিয়োগের ক্ষেত্রে পার্লামেন্টের অনুমোদন নিতে হবে। শাসন কার্যের জন্য প্রোটেক্টরকে নির্দিষ্ট অর্থ প্রদান করতে হবে। প্রোটেক্টর অর্ডিন্যান্স জারি করতে পারবেন এবং যতদিন পর্যন্ত পার্লামেন্ট তা প্রত্যাখ্যান না করবে ততদিন পর্যন্ত তা কার্যকর থাকবে। সকলেরই ধর্মীয় স্বাধীনতা থাকবে। প্রোটেক্টরের মৃত্যুর পরে কাউন্সিল অফ স্টেট পরবর্তী প্রোটেক্টর নির্বাচন করবেন। কাউন্সিল অফ স্টেটের কোন সদস্যের পদ খালি হলে পার্লামেন্ট 6 ব্যক্তির নাম দেবে। কাউন্সিল অফ স্টেট উক্ত 6 জনের মধ্যে 2 জনকে মনোনয়ন দেবে এবং প্রোটেক্টর তখন উক্ত 2 জনের মধ্য থেকে একজনকে মনোনীত করবেন। শাসনতন্ত্র পরিবর্তন করা যাবে না। এভাবে ক্রমওয়েল ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্টের মাধ্যমে ইংল্যান্ডকে একটি লিখিত শাসনতন্ত্র প্রদান করেন। ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্টের শর্তানুসারে 1653 খ্রিস্টাব্দে অলিভার ক্রমওয়েল ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের লর্ড প্রোটেক্টর বা রাষ্ট্ররক্ষক হিসেবে কার্যভার গ্রহণ করেন। এ পর্যায়ে অলিভার ক্রমওয়েলের পরিচিতি দেওয়া প্রয়োজন। অলিভার ক্রমওয়েল হান্টিংডমের একজন ক্ষুদ্র জমিদার ছিলেন। 1628 খ্রিস্টাব্দে তিনি প্রথম চার্লসের 3য় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন। একজন গোড়া পিউরিটান হিসেবে তিনি অধিকারের আবেদনের দৃঢ় সমর্থক ছিলেন। তিনি দীর্ঘ পার্লামেন্টের একজন সদস্য ছিলেন। তিনি পার্লামেন্টের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন না, কারণ পার্লামেন্টীয় নেতা হবার মতো গুণাবলী তার ছিল না। গৃহযুদ্ধের শুরুতে অলিভার স্বীয় দক্ষতার বলে দ্রুত পুরোভাগে স্থান দখল করেন। যুদ্ধের সময় তিনি অশ্বারোহী যোদ্ধা হিসেবে অল্প সময়ের মধ্যে খ্যাতি অর্জন করেন। পূর্বে তার কোনো সামরিক শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি যুদ্ধক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সেনাপতির যোগ্যতা প্রদর্শন করেন। সৈন্যবাহিনীর দ্বারা তিনি রাজকীয় বাহিনীকে পরাজিত করেন। তিনি নিউ মডেল আর্মি নামে একটি সুদক্ষ সেনাদল গঠন করেন। এই বাহিনীর দ্বারা তিনি গৃহযুদ্ধে চূড়ান্ত জয়লাভ করে রাজা প্রথম চার্লসের আশা ভরসা সম্পূর্ণরূপে ধূলিসাৎ করেন। এরপর গৃহযুদ্ধের মধ্য দিয়ে ক্রমওয়েল স্বীয় সামরিক প্রতিভা বলে ইংল্যান্ডের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে আবির্ভূত হন। প্রথম চার্লসের মৃত্যুদণ্ডের পর শাসনভার রাম পার্লামেন্টের উপর ন্যস্ত থাকলে প্রকৃত ক্ষমতা তার হাতেই ছিল। এ সময়ে 1649 থেকে 1653 খ্রিস্টাব্দে তিনি আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের রাজসমর্থকদেরকে দমন করে 2 দেশে নিজের কর্তৃত্ব
প্রতিষ্ঠিত করেন। তিনি পার্লামেন্টারি শাসনে বিশ্বাস করতেন। পার্লামেন্টের মাধ্যমে একটি সুদৃঢ় শাসন ব্যবস্থা প্রবর্তন করে তার লক্ষ্য ছিল, কিন্তু ক্রমওয়েলের এই চেষ্টা ব্যর্থ হয়। প্রথম প্রোটেক্টরেট পার্লামেন্ট 1654 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের অধিবেশনে মিলিত হয়ে ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্টের তীব্র সমালোচনা এবং এর সংশোধন দাবি করতে থাকলে ক্রমওয়েল 1655 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি পার্লামেন্ট ভেঙে দেন। এরপর ক্রমওয়েল আরেকটি নতুন পরীক্ষায় নিয়োজিত হন। তিনি মেজর জেনারেল নামক সামরিক কর্মচারীর দ্বারা শাসন কার্য চালানোর চেষ্টা করেন। সমগ্র ইংল্যান্ডকে 10টি অথবা 11টি প্রদেশে ভাগ করে প্রত্যেকটি প্রদেশের শাসনভার একজন করে মেজর জেনারেল উপর অর্পণ করেন। তারা ক্রমওয়েলের নির্দেশক্রমে শাসন কার্য পরিচালনা করতেন। এতে প্রকৃতপক্ষে দেশে সামরিক স্বৈরশাসন প্রতিষ্ঠিত হয়। জনগণ এই ব্যবস্থায় আদৌ সন্তুষ্ট হতে পারেনি। এরপরে ক্রমওয়েল মেজর জেনারেলের শাসন প্রত্যাহার করে আবার ইনস্ট্রুমেন্ট অফ গভর্নমেন্টের বিধি অনুসারে 1656 খ্রিস্টাব্দে দ্বিতীয় প্রোটেক্টরেট পার্লামেন্ট আহ্বান করেন। এই পার্লামেন্ট বিনীত আবেদন ও পরামর্শপত্র হাম্বল পিটিশন অ্যান্ড অ্যাডভাইস নামে একটি নতুন শাসনতন্ত্র রচনা করে ক্রমওয়েলের নিকট উপস্থাপন করেন। এখানে উল্লেখ্য যে এবার ক্রমওয়েল পার্লামেন্টকে শাসনতন্ত্র সম্পর্কে বিবেচনা করার অধিকার প্রদান করেন। নতুন প্রস্তাবিত শাসনতন্ত্রে ক্রমওয়েলকে রাজউপাধি গ্রহণ, কাউন্সিল অফ স্টেট বাতিল এবং লর্ড সভার অনুরূপ একটি দ্বিতীয় কক্ষ গঠন করার প্রস্তাব করা হয়। রাজউপাধি গ্রহণের শর্ত বাদ দিয়ে এবং পরবর্তী প্রোটেক্টর মনোনয়নের অধিকার ক্রমওয়েলের থাকবে, এ শর্ত সংযুক্ত করে নতুন শাসনতন্ত্রটি ক্রমওয়েল অনুমোদন করেন। বিনীত আবেদন ও পরামর্শপত্র বা হাম্বল পিটিশন অ্যান্ড অ্যাডভাইস অনুসারে পুনর্গঠিত পার্লামেন্ট 1658 খ্রিস্টাব্দে অধিবেশন মিলিত হয়। এই পার্লামেন্টের সাথেও ক্রমওয়েলের মতবিরোধ হয়। অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই কমন সভা প্রোটেক্টরের ক্ষমতা, নবগঠিত দ্বিতীয় কক্ষের গঠন পদ্ধতি, শাসনতন্ত্রের সমালোচনায় তৎপর হলে অল্প দিনের মধ্যে ক্রমওয়েলের পার্লামেন্ট ভেঙে দেন 1658 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। এরপর ক্রমওয়েল আর নতুন কোনো শাসনতান্ত্রিক পরীক্ষায় নিয়োজিত হওয়ার সুযোগ পাননি, কারণ 1658 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে তার মৃত্যু হয়। খ্রিস্টাব্দের 3 সেপ্টেম্বরে ক্রমওয়েলের মৃত্যুর পরে তার পুত্র রিচার্ড ক্রমওয়েল প্রোটেক্টর পদে নিযুক্ত হন। এই দায়িত্বপূর্ণ পদে আসীন থেকে গুরুত্বপূর্ণ শাসন কার্য পরিচালনার যোগ্যতা এবং বিশেষ ইচ্ছা উৎসাহ রিচার্ড ক্রমওয়েলের ছিল না। 1659 খ্রিস্টাব্দে রিচার্ড একটি নতুন পার্লামেন্ট আহ্বান করলে অল্পকালের মধ্যে পার্লামেন্টের সঙ্গে সেনাবাহিনীর বিরোধ শুরু হয়। রিচার্ড সেনাবাহিনীকে সন্তুষ্ট করার জন্য 1659 খ্রিস্টাব্দের এপ্রিলে পার্লামেন্ট ভেঙে দেন, কিন্তু কিছুকাল পরেই নিজের অবস্থা সংকটজনক দেখে তিনি নিজেই পদত্যাগ করেন। রিচার্ডের পদত্যাগের পর সেনাবাহিনী গ্রাম পার্লামেন্টকে পুনঃপ্রতিষ্ঠিত করে, কিন্তু শীঘ্রই ট্রাম্পের সাথে সেনাবাহিনীর দ্বন্দ্ব শুরু হয়। গ্রাম সৈন্যাধ্যক্ষের ক্ষমতা সংকুচিত করার চেষ্টা করলে সৈন্যাধ্যক্ষ ল্যাম্বার্ট গ্রাম পার্লামেন্ট ভেঙে দেন। পার্লামেন্ট ও সেনাবাহিনীর মধ্যে এরূপ কলহের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, রাষ্ট্রের স্বাভাবিক কার্য ব্যাহত হয় এবং রাষ্ট্রীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়। ইংল্যান্ডের এরূপ সংকটময় পরিস্থিতিতে স্কটল্যান্ডে অবস্থানরত জেনারেল জর্জ মঙ্ক নামে ক্রমওয়েলের জনৈক সেনানায়ক উপলব্ধি করেন যে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ছাড়া ইংল্যান্ডে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা অসম্ভব। এই উদ্দেশ্যে তিনি 1660 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে স্কটল্যান্ড থেকে সসৈন্যে লন্ডনে উপস্থিত হন।
এবং প্রাইড কর্তৃক বিতাড়িত সদস্যগণ সহ, যা প্রাইড পার্চ নামে পরিচিত ছিল, দীর্ঘ পার্লামেন্টকে পুনরায় প্রতিষ্ঠিত করেন। মঙ্কের উপদেশানুসারে দীর্ঘ পার্লামেন্টের সদস্যরা 1660 খ্রিস্টাব্দের 16 মার্চ অধিবেশনে মিলিত হয়ে স্বেচ্ছায় নিজেদের অবলুপ্তি ঘোষণা করেন। এভাবে সুদীর্ঘ 20 বছর পরে দীর্ঘ পার্লামেন্টের অবসান হয়। অতঃপর একটি নতুন পার্লামেন্ট গঠিত হয়। রাজকীয় ঘোষণার বলে গঠিত হয়নি বলে একে কনভেনশন পার্লামেন্ট বলা হয়। 1660 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে কনভেনশন পার্লামেন্টের অধিবেশন শুরু হয়। লর্ড সভাও এই অধিবেশনে আহত হয়। পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাব গ্রহণ করে রাজা প্রথম চার্লসের পুত্র দ্বিতীয় চার্লসকে ইংল্যান্ডের সিংহাসনে আরোহণের আমন্ত্রণ জানান। দ্বিতীয় চার্লস হল্যান্ডের ব্রেডা নামক স্থান থেকে একটি ঘোষণাপত্রে সর্বসাধারণকে ক্ষমা, ধর্ম বিষয়ে স্বাধীনতা প্রদান, সেনাবাহিনীর প্রাপ্য বেতন পরিশোধ, ক্রমওয়েলের সময়ে যে জমি লোকে ক্রয় বা দখল করেছিল তা আইনত স্বীকার ও পার্লামেন্টের সহায়তায় শাসন কার্য পরিচালনা করতে অঙ্গীকার করেন। তার এই ঘোষণাকে ব্রেডার ঘোষণা বা দ্য ডিক্লারেশন অব ব্রেডা বলা হয়। তার এই ঘোষণায় জনসাধারণ উৎফুল্ল হয়ে ওঠে। 1660 খ্রিস্টাব্দের 29 মে আনন্দ উৎসবের মধ্যে দ্বিতীয় চার্লস লন্ডনে পৌঁছে রাজসিংহাসনে আরোহণ করেন। এরূপে ইংল্যান্ডে কমনওয়েলথ ও প্রোটেক্টরেটের অবসান হয়ে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা হয়। স্টুয়ার্ট রাজবংশের বা রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা রেস্টোরেশন নামে অভিহিত। দীর্ঘ পার্লামেন্ট সম্পর্কে আমার আজকের আলোচনা এ পর্যন্তই। সকলে ভালো থাকবে। ধন্যবাদ সকলকে।